আজকে সংবিধান থেকে 25টা প্রশ্ন আলোচনা করব। যে তোমরা যদি নিজেকে সত্যি প্রস্তুত মনে করো তো তবে দেখো আজকে তোমরা কতগুলো উত্তর পারছো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু 20টা উত্তর ঠিক করার চেষ্টা করবে। আর যদি পারো তাহলে ভাববে যে তোমাদের প্রস্তুতি কিন্তু খুব সুন্দর হচ্ছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো আজকে আমরা সংবিধান থেকে 25টা প্রশ্ন আলোচনা করব। 25টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 20 পেতেই হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন রেখেছি। তোমরা কিন্তু কাউন্ট করবে যে তোমরা কতগুলো পারছো আর পারছো না, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে কাউন্ট করতে হবে। দেখো ফার্স্ট প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থা শীর্ষে কে রয়েছে? বলো, ভারতীয় বিচার ব্যবস্থা শীর্ষে কে রয়েছে? সংসদ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট না কেন্দ্রীয় মন্ত্রিসভা? সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর অবশ্যই তোমরা 20, তোমাদের আজকে আমি বলেছি 25টা প্রশ্ন থাকছে, এখান থেকে 25-এর মধ্যে 20 পেতেই হবে। যদি তোমরা 25-এর মধ্যে 20টা পারো তাহলে ভাববে তোমাদের প্রিপারেশন কিন্তু ঠিকঠাক যাচ্ছে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে হবে সুপ্রিম কোর্ট। ভারতের বিচার ব্যবস্থা শীর্ষে কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টই আমাদের থাকে, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? কমন একটা প্রশ্ন। বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক? সঠিক অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই কিন্তু তোমরা কাউন্ট করবে। দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরকে সংবিধানের জনক বলে ধরা হয়ে থাকে। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা কি বলছে? যে পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থা শীর্ষে কে রয়েছে? ঠিক আছে, গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ? কি হবে বলো? দেখো মনে রাখবে সবার শীর্ষে যদি থাকে সেটা হচ্ছে কে? জেলা পরিষদ। জেলা পরিষদ সবার শীর্ষে আছে। আচ্ছা মধ্যে কে আছে? মাঝখানে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি মাঝখানে। আর সবার নিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? তো গ্রাম পঞ্চায়েত হচ্ছে কি সবচেয়ে নিম্ন স্তর। আচ্ছা, এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল? কোন রাজ্যে চালু হয় প্রথম? রাজস্থান, মনে রাখবে কি হবে? রাজস্থান। রাজস্থানে হচ্ছে চালু হয়েছিল, ঠিক আছে? আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের অষ্টম তপশিলে আলোচ্য বিষয় কি হলো, মানে কি আছে আজকে? অর্থাৎ তপশিলে কি নিয়ে আলোচনা করা হয়েছে? মৌলিক অধিকার, আঞ্চলিক ভাষাসমূহ, নির্দেশনামূলক নীতি না উল্লেখিত সবকটি, মানে না সবকটি? দেখো মৌলিক অধিকার হবে না এবং নির্দেশনামূলক নীতি হবে না, ঠিক আছে? তো এখানে আঞ্চলিক ভাষা, মনে রাখবে আমাদের ভাষা, ভারতীয় যে সমস্ত আঞ্চলিক ভাষা আছে এই ভাষা সম্পর্কিত আলোচনা করা হয়েছে এই অষ্টম তপশিলে, ঠিক আছে? আমাদের মোট, প্রশ্ন দিচ্ছি তোমাদের একটা, মোট কতগুলি তপশিল আছে? তপশিল, সঠিক অ্যান্সার জানাবে কমেন্ট করে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন দেখো, লোকসভার মেয়াদ শেষ হওয়া পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন? মানে লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে কার নির্দেশে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে লোকসভাটাকে? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাজ্যসভা না লোকসভা? আচ্ছা মনে রাখবে লোকসভা কিন্তু ভেঙে দিতে পারে প্রধানমন্ত্রীর আদেশে। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেয় বা তিনি যদি পরামর্শ দেন যে ভেঙে দিতে হবে, রাষ্ট্রপতি তখন এই লোকসভা কিন্তু ভেঙে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা 6 নম্বর প্রশ্ন দেখো, হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে, মুখ্যমন্ত্রী সুপারিশে রাজ্যপাল করতে পারে, না ভারতের সংবিধানের বিচারপতি সুপারিশে রাষ্ট্রপতি, না সংসদের উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক? সঠিক অ্যান্সার কি হবে? দেখো হাইকোর্টের বিচারপতিকে যদি অপসারণ করাতে হয় তখন কিন্তু সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা অপসারণ পদ্ধতি, মানে সই লাগে, ঠিক আছে? সিগনেচার করতে হয়, তারপরে কিন্তু সরানো যায়, ঠিক আছে? তাহলে অপশন ডি সঠিক অ্যান্সার এখানে। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শাসন ব্যবস্থা সমস্ত কাজ কার অধীনে হয়? ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? রাষ্ট্রপতি, লোকসভা, সংসদ, রাজ্যসভা? সঠিক অ্যান্সার কি হবে? মনে রাখবে ভারতীয় যে শাসন ব্যবস্থা সমস্ত কিন্তু কিন্তু সংসদে হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা আমাদের সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট আমরা জানি, একটা উচ্চকক্ষ আর একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, তাই তো? আচ্ছা এই উচ্চকক্ষের নাম কি, নিম্নকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম কিন্তু বলো তো কি হবে? রাজ্যসভা।
রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষের নাম, আর নিম্নকক্ষের নাম হচ্ছে কি লোকসভা, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা যদি আমার কাছে পলিটি পড়তে চাও থিওরি অনুযায়ী, তো অবশ্যই কমেন্টে জানো, আমি কিন্তু তোমাকে থিওরি ধরে ধরে পলিটিক পড়িয়ে দেবো, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু এই নোটসগুলো ফ্রিতে দিয়ে দেবো তোমাদেরকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর না হলে নতুবা আমি একটা নাম্বার দেবো শেষে, সে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা 8 নম্বর প্রশ্ন থেকে, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? আচ্ছা এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? বলো, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, এটা কত নম্বর ধারায় আছে বলো তো, ধারায়? হুম, তোমাদের প্রশ্ন থাকবে যে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হয়ে থাকে, ঠিক আছে? এটা তোমরা কিন্তু জানাবে কত নম্বর ধারাতে রয়েছে এই শপথ বাক্য পাঠ করানো রাষ্ট্রপতির। দুটো ধারা আমি বলে যাচ্ছি, একটা 60 নম্বর, একটা 61 নম্বর। এই দুটো ধারাতের মধ্যে কিন্তু একটা ধারাতে রয়েছে, আর তো তোমরা কমেন্টে জানাবে যে 60 নম্বর ধারাতে কি আছে আর 61 নম্বর ধারাতে কি আছে, ঠিক আছে? দেখো এক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে থাকেন, ঠিক আছে? আবার মনে রাখবে, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে বিচারপতি, আবার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন কে? রাষ্ট্রপতি, ঠিক আছে? একে অপরকে শপথ বাক্য পাঠ করে থাকেন। আচ্ছা জিরো আওয়ার ধারণাটি ভারতের সূচনা হয় কবে? ঠিক আছে। আচ্ছা বলো তো, সংসদের জিরো আওয়ার সময়টা কখন কখন হয়ে থাকে? তো দেখো কত সালে প্রথম শুরু হয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে। 1968, 1962, 1964, 1984। সঠিক অ্যান্সার কি হবে? জিরো আওয়ার ধারণাটি ভারতের সূচনা হয় কবে? 1962 সালে, ঠিক আছে? আচ্ছা জিরো আওয়ার কখন? দুপুর 12টা, তাই তো? দুপুর 12টা থেকে কত, 1টা পর্যন্ত। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত এই সময়টাকে জিরো আওয়ার সময় হিসেবে ধরা হয়ে থাকে, হ্যাঁ। যেটা ভারতে 1962 সালে প্রথম এসেছিল। আচ্ছা অর্থ বিল পাস করার সময় চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার? লোকসভার? আরে উত্তরটি হয়েছে লোকসভার। মনে রাখবে অর্থ বিল কি কেবলমাত্র, অর্থ বিল কেবলমাত্র কোথায় করা যেতে পারে? অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে, লোকসভাতে হয়ে থাকে, ঠিক আছে? এবং অর্থ বিল কত নম্বর ধারাতে রয়েছে বলতে পারবে? অর্থ বিল কত নম্বর ধারাতে রয়েছে? আচ্ছা মনে রাখবে, ধারাটা বললে, ধারা হলো 110, 110 নম্বর ধারাতে এই অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে। আর অর্থ বিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা হয়ে থাকে? লোকসভায়, ঠিক আছে? রাজ্যসভাও হয়, কিন্তু রাজ্যসভায় যদি অর্থ বিল পাস না করতে পারে, ওর বড় যে 14 দিন, 14 দিনের পর আবার কিন্তু সেটা লোকসভাকে ফিরে চলে আসে, ঠিক আছে? আচ্ছা বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? মানে সংসদে কতবার অধিবেশন হওয়া উচিত ন্যূনতম? ন্যূনতম 3বার, 2বার, 4বার, 6বার। দেখো সংসদে কিন্তু 3বার হয়ে থাকে, মেনলি 3বার হয় অধিবেশন, কিন্তু ন্যূনতম তোমাকে 2বার করতেই হবে, এখানে ন্যূনতম বলছে, যেহেতু এখানে কিন্তু 2বার, তো 2বার তোমাকে করতেই হবে, হবে। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, নিম্নের কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, সংসদ, লোকসভা? সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, সংসদ, লোকসভা? দেখো মৌলিক অধিকার সংশোধন করতে পারে একমাত্র কিন্তু সংসদ, ঠিক আছে? অপশন সি, সংসদ। আচ্ছা 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে বলো তো? 11টি, 9টি, 10টি না 12টি? সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই মনে রাখবে, মৌলিক কর্তব্য ভারতে কিন্তু 11টি রয়েছে, আগে ছিল 10টা, তারপরে কিন্তু 12টা হয়, সরি 11, একটা বেড়ে 11টা হয়। আমি ডিটেলসে পড়ে রেখেছি, আমি সংবিধানের একটা ক্লাস করে রেখেছি, তো ক্লাসে তুমি কিন্তু জয়েন হবে, ঠিক আছে? বা দেখবে ক্লাসটা, সেই ক্লাসে আমি ডিটেলস এগুলো পড়ে রেখেছি, কোন মানে কোন কমিশনের সুপারিশে মৌলিক কর্তব্য হয়েছিল, আচ্ছা কত খ্রিস্টাব্দে বা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য হয়, সেগুলো সব বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে কিন্তু এটা ম্যারাথন ক্লাসের মতো একটা হচ্ছে ম্যারাথন, তো যেখানে আমরা কোনো মানে বেশি ডিটেলসে আলোচনা করা নাই ভালো, কারণ তাড়াতাড়ি আমরা কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? 14 নম্বর প্রশ্ন দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জিভি মাভলঙ্কার, সুমিত্রা মহাজন না রাধাকৃষ্ণন? দেখো লোকসভার যে প্রথম স্পিকার হয় তিনি হচ্ছেন জিভি মাভলঙ্কার, ঠিক আছে? আর বর্তমান মনে রাখবে, বর্তমান আছে কিন্তু ওম বিড়লা, বর্তমানকে, বর্তমান হচ্ছে ওম বিড়লা, ওম বিড়লা, ওম বিড়লা হচ্ছে বর্তমানে স্পিকার।
15 নম্বর দেখো, ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়া শেষ স্বশাসিত অঞ্চল কোনটা? মানে ভারতের সঙ্গে কোন রাজ্য মানে জেলা রাজ্য স্বশাসিত রাজ্য যেটা যুক্ত হয়েছিল শেষবার, আর কোনো হয়নি তখন থেকে? সিকিম, গোয়া, পুদুচেরি, দিউ। দেখো সিকিম কিন্তু শেষ ভারতের স্বশাসিত অঞ্চল, যেটা হচ্ছে শেষবারের মতো ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কে কি রূপে বর্ণনা করা? ভারতের সংবিধানকে কি রূপে বর্ণনা করা হয়? পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, ছোট, খুব ছোট ও বিন্যস্ত, একটি লিখিত সংবিধান নয়, এটি লিখিত আর না মাঝারি আকারের। দেখো ভারতের সংবিধানকে যে রূপে বর্ণনা করা হয় সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং জটিল সংবিধান ভাবে। ঠিক আছে, তাহলে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের ভারতে। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ? বলো কোন কক্ষের অধ্যক্ষ রাষ্ট্রপতি হয়ে থাকে? উপরাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, নির্বাচন কমিশন, বিধানসভা। দেখো লোকসভার স্পিকার হয়ে থাকে স্পিকার, লোকসভার অধ্যক্ষ থাকে স্পিকার, স্পিকার মানে মানে লোকসভারই একজন সদস্য হয়ে থাকে না? তো রাজ্যসভার মনে রাখবে, রাজ্যসভার অধ্যক্ষ হয়ে থাকে উপরাষ্ট্রপতি, পদাধিকার বলে। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? 1947, 1950, 1948, 1952। সঠিক অ্যান্সার কি হবে বলো? ভারতীয় প্রজাতন্ত্র দিবস কবে হয়? সেই দিনটাই, তাই না? অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবস কবে হয়? সেদিনটাই হচ্ছে তোমার আমাদের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এটা কবে? 1950 সালে। ঠিক আছে। 1950 সালে কবে বলতে পারবে তারিখটা? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি হয়েছিল। দেখো 19 নম্বর প্রশ্ন, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভা যে কোনো কক্ষের আলোচনা অংশগ্রহণ করতে পারে? বলছে সংসদের সদস্য তিনি নয়, কিন্তু তিনি যে কোনো কক্ষে আলোচনা অংশগ্রহণ করতে পারে। সেটা কে? উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, না কেউ নন? দেখো কেউ নন তো হবে না, একজন আছে যিনি অ্যাটর্নি জেনারেল নামে যিনি পরিচিত। যে ভারতের যে অ্যাটর্নি জেনারেল থাকেন তিনি কিন্তু যে কোনো কক্ষে তিনি বসতে পারেন গিয়ে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আলোচনাতে। ভারতের কোন রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে, কোনো রাজ্যে ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব বার্তায় যার উপর থাকে? বলো মানে কোনো রাজ্যে ধরলাম আমার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তো সেই রাজ্যে পুরো প্রশাসনিক দায়িত্বভারটা কার উপর থাকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, না ভারতের প্রধান বিচারপতি? দেখো মনে রাখবে রাষ্ট্রপতি শাসন কে, এই সরি, হ্যাঁ রাষ্ট্রপতি শাসন কে করে থাকে? জরুরি অবস্থা কে করে থাকে? রাষ্ট্রপতি। তাহলে অবশ্যই মনে রাখবে রাষ্ট্রপতি। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি রাষ্ট্রপতি হয়ে যাবে এক্ষেত্রে। মুখ ভারতের মুখ্য সচিবের মুখ্য নির্বাচন কমিশনের মানে কার্যালয় কত? 6 বছর, 6 বছর অথবা 65 বছর, রাষ্ট্রপতি সন্তুষ্টের উপর নির্ভর করে, না 5 বছর অথবা 7 বছর? দেখো অবশ্যই কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর। তাহলে কি এটা সঠিক অ্যান্সার করবো? না, এটা সঠিক অ্যান্সার করবো না এক্ষেত্রে, কারণ এটা শুধু 6 বছর আছে। আমি অপশন একে দেখতে পাচ্ছি 6 বছর পাশাপাশি 65 বছর হতে পারে। ঠিক আছে, তো ধরো তার 6 বছর হয়নি, আমার বয়স এখন 63। ঠিক আছে, আমি 63 বছর বয়সে নিযুক্ত হলাম, তো আমি কি 6 বছর পর্যন্ত কাজ করতে পারবো না? আমার যখনই 65 বছর হয়ে যাবে তখনই আমাকে রিটার্ন নিয়ে নিতে হবে। ঠিক আছে, এই জন্যই বললাম 65 বছর পর্যন্ত, অর্থাৎ যেটা আগে হবে সে বয়স পর্যন্ত তিনি কাজ করতে পারবেন। সঠিক অ্যান্সার 6 বছর অথবা 65 বছর। অস্পৃশ্যতা দূরীকরণের কোন ধারায় বর্ণিত রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ হেভি হেভি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ধারা 12, ধারা 17, ধারা 15, ধারা 16। বলো সঠিক অ্যান্সার কি হবে? দেখো অস্পৃশ্যতা দূরীকরণের যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে 17 নম্বর ধারাতে রয়েছে। 17 নম্বর ধারাতে কিন্তু এটা রয়েছে। তো তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু তোমরা জানো যে ইন্ডিয়ান পলিটি, রাষ্ট্রবিজ্ঞান কতটা হচ্ছে জরুরি। তো সেখান থেকে আমি আজকে 25টা প্রশ্ন নিয়ে আসলাম, আর একটা সিরিজ নিয়ে আসবো সেখানে 25টা থাকবে, আজকেই আনবো। তো মনে রাখবে এই যে 50টা প্রশ্ন পড়াবো রাষ্ট্রবিজ্ঞান থেকে, তোমাদের এখান থেকে আশা করি সব চলে আসবে, মানে এখান থেকে তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, একটা কি দুটো প্রশ্ন এখান থেকে তুমি পেয়ে যাবে আমার ক্লাস থেকে। তো এখানে দেখো প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল কত সালে? আচ্ছা, সবার প্রথম বলো জাতীয় জরুরি অবস্থা কে ঘোষণা করে? কে করে? রাষ্ট্রপতি করে, তাই না? তো কত সালে হয়েছিল? 1962 সালে প্রথম ঘোষণা হয়েছিল। ঠিক আছে। শিক্ষা কোন তালিকাভুক্ত? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকা, না এর কোনোটি নয়? বলো তো কোনটা হবে? দেখো শিক্ষা
কেন্দ্র তালিকাও নয়, রাজ্য তালিকাও নয়, অর্থাৎ এদের যৌথ, মানে যৌথ তালিকা, মানে কেন্দ্র অর্ধেক আর হচ্ছে রাজ্য অর্ধেক ওই তালিকায় পড়ে, তাহলে এর ক্ষেত্রে কি যৌথ তালিকার মধ্যে পড়ে। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। আজকের মতো 25টা প্রশ্ন আলোচনা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি 25টা প্রশ্ন আবার আলোচনা করবো সংবিধান থেকে, তারপরে আমি ইতিহাস আনবো, হিস্ট্রি, তারপরে আমি জিওগ্রাফি। ঠিক আছে, এবং পরে আমি সায়েন্স থেকে একটা করে দেবো। ঠিক আছে, তো এইখান থেকে আমি এই 4 দিনের মধ্যে এতগুলো ক্লাস আমি করে দেবো, এবং এই ক্লাসগুলো তোমরা দেখো, অবশ্যই সাকসেস পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, তো বলেছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করে? বলছে এখানে সঠিক অ্যান্সার হবে রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, না হাইকোর্টের প্রধান বিচারপতি, কোনটা হবে? মনে রাখবে, রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তাকে নিয়োগ করে থাকে রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপাল। ঠিক আছে, আচ্ছা রাজ্যপালকে কে নিয়োগ করে বলো তো? রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে নিয়োগ করে সে হাইকোর্টের প্রধান বিচারপতি, তাই তো? আচ্ছা তোমরা দেখো যে যারা এইটা নিতে চাইছো, যারা যারা তোমার আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে নোটসগুলো পেতে চাইছো, তো তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, নিচে দেখো একটা নাম্বার দিয়ে আছে, তোমাদের নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, এই যে 949475909767, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, বা এই নাম্বার আমাকে হাই পাঠাও, আমি তোমাকে ডিরেক্ট জয়েন করে দেবো। ঠিক আছে, বা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকবো, লিঙ্কে তোমরা ক্লিক করবে, এবং অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করছো না, এটাই খারাপ লাগছে। তো ক্লাস দেখার পর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি। ওকে, তো ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত। অবশ্যই কমেন্টে কিন্তু জয় হিন্দ লিখতে ভুলবে না।